আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হলো ষষ্ঠ অধ্যায়। ওইদিকে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচার হয়েছে, আজকে হঠাৎ করে এই অধ্যায়টা নিচ্ছি। এই অধ্যায়টা নাকি নাকি বলতে ভুল হবে, ম্যাক্সিমাম শিক্ষার্থীর এটা সমস্যা থাকে। এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, পড়লে সহজ, না পড়লে কঠিন, এমনই এই একটা অধ্যায়। যেমনই সহজ তেমনই কঠিন। এই জন্যই এই অধ্যায়টা যেহেতু সমস্যা একটু, তাই এই অধ্যায়টার আগে একটু ব্যাখ্যা করব আর কি। ষষ্ঠ অধ্যায় আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। লিখে ফেলে, অধ্যায়ের নামটা লিখে ফেলি আগে। চলো, ষষ্ঠ অধ্যায়। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টা একটু জটিল, আবার সহজ, বুঝলেই সহজ। তো একটু ধৈর্য সহকারে শুধু দেখবে, আশা করছি সহজ হয়ে যাবে আর কি। আশা করছি সহজ হয়ে যাবে। চলো, আজকে কি কি পড়বো টপিকগুলো লিখে ফেলি। মোল গ্যাসের মোলার আয়তন, মোলার দ্রবণ, তারপর কি আছে মোলের যোগে মৌলের শতকরা, না একটু বেশি হয়ে যাবে আর কি, একটু বেশি হয়ে যাবে, একটু কম করে দিই। টপিক 1 নম্বরে পড়বো হলো মৌলের ধারণা। ধারণা 2 নম্বরে পড়বো হলো গ্যাসের মোলার আয়তন। মোলার আয়তন 3 নম্বরে পড়বো যেটা দেখলাম দ্রবণ, মোলার দ্রবণ। মোলার দ্রবণ এই কয়েকটি পড়ি। এতে অনেক লং ভিডিও হয়ে যাবে, যেহেতু মৌলের ধারণা এটাই অনেক বড় ভিডিও হবে। এই মৌল সম্পর্কিত বলতে বলতে অনেক বেশি হয়ে যাবে। এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করা যাবে। প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করা যাবে। মোটামুটি 3টা ক্লাসের মধ্যে কভার করাবো অধ্যায়টা। 3টা, একটু কম কম করে পড়বো, কিন্তু 3টা অধ্যায় লাগবে, তাও 3টা অধ্যায় লাগবে। তো চলো, মৌলের ধারণা দে একটু। কি পড়বো এখন? মৌল, তাই না? মৌল, হ্যাঁ। মৌল কাকে বলে? মৌল জিনিসটা কি? মৌল কাকে বলে? মৌল জিনিসটা আসলে কি? এই অধ্যায়ের যা কথা বলা লাগবে, যত বেশি বকা লাগবে, সব এই মৌলটা কি জিনিস যদি বুঝে ফেলো, তাহলে পরেগুলো একদম পানি ভাত। হট টপিক হলো এই যে এখানে মৌল। অর্থাৎ এই ক্লাসটার পুরাটাই মৌল সম্পর্কিত। এই মোলার আয়তন,
মোলার দ্রবণ অল্প একটু ব্যাখ্যা দিলে হয়ে যাবে, বুঝাতে পারছি? অল্প একটু ব্যাখ্যা দিলে হয়ে যাবে। চলো মোলের ধারণা একটু পড়ে আসি। মোলটা কি? মোল হলো একটা একক, সেটা হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। বুঝতে পারছি? লিখে ফেলি আমরা। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মাপের একক যেমন যেমন তাই না? যদি কোনো দোকানদারকে যে বলি, মামা 1 হালি ডিম দেন, 1 হালি ডিম দেন, তাহলে সে কি বুঝবে? অবশ্যই তোমাকে 4টা দিবে, 4টা ডিম। যদি বলি 1 ডজন ডিম দেন, 1 ডজন, 1 ডজন, তাহলে অবশ্যই তোমাকে 12টা দিবে, তাই না? এইরকম ভাবে ঠিক যদি 1 দশক বলি তাহলে অবশ্যই 10 বছর, যদি 1 যুগ বলি অবশ্যই 12 বছর, যদি 1 শতাব্দী বলি অবশ্যই 100 বছর। বুঝাতে পারছি? ঠিক সেই রকম এই যে হালি মানে যেমন আমরা 4টা বুঝেছি, ডজন মানে যেমন 4টা বুঝেছি, 12টা বুঝেছি, ঠিক তেমনই এই রাসায়নিক পদার্থ গণনার ক্ষেত্রে মোল কথাটা বলবো। মোলের অর্থ হলো যে একটি অণুতে এতটি পরমাণু আছে, আয়ন আছে, ইলেকট্রন আছে। বুঝতে পারছি? এবং কি অণু আছে, তাই না? তো আচ্ছা, এই মৌলের মধ্যে এবার তাহলে কি কি থাকতেছে? অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, 4টা, তাই না? আচ্ছা থাক থাক এই মোল এই কথাটা কেন বলা প্রয়োজন? আরেকটু যদি বিশ্লেষণ করি তাহলে হয় কি, দেখা যাচ্ছে তোমার হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে কি পানি তৈরি হবে, তাই না? H2O, কত অণু? 2 অণু, 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, এখানে 2টা অক্সিজেন, এই যে 2টা অক্সিজেন। ঠিক আছে? তো এখানে এই যে এই সমীকরণটা যদি আমরা এক্সপ্লেইন করি, যদি ব্যাখ্যা করি আর কি, বা রাসায়নিক যখন হিসাব নিকাশ হবে তখন আমরা কিভাবে এখন বলবো? আমরা কি বলবো যে যেখানে 4 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম, 2টা আছে, আর এই যে 2, তাহলে যে 4 গ্রাম, আর এই যে অক্সিজেন 16 দুগুণে কি 32 গ্রাম, এখানে 18 গ্রাম, আর এই যে মানে পানির ভর কত? 18, আর এই যে 2, তাহলে 18 দুগুণে 36 গ্রাম, 18 গুণিত 2, 6 গ্রাম। বা বলতে পারবো কি যে হাইড্রোজেনের এতটা পরমাণু, অক্সিজেনের এতটা পরমাণু মিলে পানি এতটা কি অণু তৈরি করছে, বা হাইড্রোজেনের এতটা অণু, অক্সিজেন এতটা অণু মিলে এত অণু তৈরি করছে। আচ্ছা বললাম, কিন্তু যখন আমরা হিসাব নিকাশ করব তখন তো আর এই অল্প ছোটখাটো হিসাব করব না, তখন অণু, পরমাণু, এতটা অণু আছে, 6.02 × 10⁻23 পড়ছো তো অ্যাভোগাড্রোর সংখ্যা, ওই সংখ্যাটা যে কত বড় তুমি কল্পনা করতে পারবে না। ওভাবে কি আমরা এক্সপ্লেন করতে পারবো? ওভাবে কি ব্যাখ্যা দিতে পারবো? আচ্ছা, ওইভাবে যদি ব্যাখ্যা না দিয়ে সহজ উপায়ে যদি কোনো কথা বলা যায়, যেমন 1 হালি সমান 4টা, 1 ডজন সমান কত? 12টা। ওই রকম যেমন ডজন বললে 12টা, হালি বললেই 4টা, ওই রকম ভাবে যদি এখানে এইটা ব্যাখ্যা করতে পারি তাহলে ভালো না? হ্যাঁ, এই ভাষাটাই, এই যে অল্প
একটা কথায় যে প্রকাশ করতে পারবো, এটা ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করেছেন। সেটা কি? এই যে এই মোল সংখ্যা, এই মোল সংখ্যা। এখানে আমরা যদি বলি হাইড্রোজেন একটি অণু সমান 1 মৌল, তাহলে এখানে কত? 2 মৌল, বা 2 সরি মৌল না মোল, 2 মোল, 2 মোল হাইড্রোজেন এবং কি 1 মোল অক্সিজেন মিলে তৈরি করলো 2 মোল পানি, 2 মোল পানি। অল্প কথা হয়ে গেল না? এখন হাইড্রোজেনের ভর কত হচ্ছে, অক্সিজেনের ভর কত হচ্ছে, হিসাব নিকাশ করার দরকার নাই। বা এখানে কতটা অণু আছে, পরমাণু আছে, ইলেকট্রন আছে, আয়ন আছে, এইটা তো আর হিসাব করতে হবে। অল্প কথায় 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন মিলে 2 মোল পানি তৈরি করলো। সহজ না বিষয়টা? এই জন্য মূল কথাটা আমাদের বলা প্রয়োজন। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে এবার একটু গণনার দিকে যাই। এটা যদি বুঝে থাকো তাহলে একটু গণনার দিকে যাই। মোল গণনা করা হয় কিভাবে? মোল, তাই না? মোল মোল হলো একটা পরমাণুর ক্ষেত্রে আর একটা অণু বা যৌগের ক্ষেত্রে, একটা পরমাণুর ক্ষেত্রে একটা অণু বা যৌগের ক্ষেত্রে, সেটা কি গ্রামে প্রকাশ করতে হবে, অবশ্যই গ্রামে প্রকাশ করতে হবে। অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, মাণবিক ভর বা গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভরে, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর। এবার আণবিক আর হলো পারমাণবিক। যদি পরমাণু হয় তাহলে অবশ্যই পারমাণবিক, যদি অণু বা যৌগ হয় তাহলে অবশ্যই আণবিক। বুঝতে পারছি? পারমাণবিক আর আণবিক। আচ্ছা, এবার তাহলে পারমাণবিক ভর, তাই না? যেমন হাইড্রোজেনের হাইড্রোজেন হাইড্রোজেনের হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1.008, তাই না? আচ্ছা, এই যে এই পারমাণবিক ভর, এটা অবশ্যই আপেক্ষিক পারমাণবিক ভর হতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর হতে হবে। হাইড্রোজেন অক্সিজেন কত? 8 দুগুণে 16, তাই না? 16। আর 0 যদি দেই, কার্বনের যদি দেই তাহলে কার্বনে কত? 12, তাই না? এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে জানো? আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ কার্বনের একটি পরমাণু, বা কার্বন না, কার্বন যেহেতু একটা স্কেল, কার্বন স্কেলটা বাদ দিয়ে এটা বলি, হাইড্রোজেনটা বলি। হাইড্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের একটি পরমাণু কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপের 12/1 তুলনায় কত গুণ ভারী? অর্থাৎ কার্বন 12 আইসোটোপ এর 12/1 তুলনায় হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণু, হাইড্রোজেন পরমাণু একটি পরমাণু কত গুণ ভারী? বুঝতে পারছি? হাইড্রোজেন পরমাণু একটি পরমাণু কত গুণ ভারী? এই যে কার্বন স্কেল, কার্বন 12 আইসোটোপের তুলনায় 12/1 তুলনায়, এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হলো কি আপেক্ষিক পারমাণবিক ভর। ওই আপেক্ষিক পারমাণবিক ভর এটা লিখেছি। বুঝতে পারছো? এবার আণবিক ভর, এবার আণবিক ভর। আণবিক যেহেতু তাহলে অবশ্যই অণু হতে হবে বা যৌগ হতে হবে। যদি লিখি কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর, সরি কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের হয় আণবিক ভর?
কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর যোগ করলেই পাবো। তাহলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 12 যোগ অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে 16। কিন্তু আছে কয়টা? 2টা, 2। তাহলে হলো 12 যোগ হলো 16 দুগুণে 32, তাহলে কত? 44। বুঝতে পারছি? যদি লিখি অ্যামোনিয়া NH3, তাহলে কত? নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 14। আর হাইড্রোজেনের কত? 1, তাহলে 1 গুণিত 3, তাহলে কত? 14 আর 3 17, তাই না? 17। এভাবে কি আণবিক ভর বের করে। তো মোল কতটা হিসেব করা হয় এই যে হাইড্রোজেন বা অক্সিজেন বা কার্বনের গ্রাম পারমাণবিকে আর গ্রাম আণবিকে, অর্থাৎ এটাকে এখন গ্রামে প্রকাশ করতে হবে, এটাকে গ্রামে প্রকাশ করতে হবে। বুঝতে পারছি? গ্রাম, তাই না? আপেক্ষিক পারমাণবিক যেটা ভর, এই আপেক্ষিক পারমাণবিক ভরটাই গ্রাম, অর্থাৎ এটাকে 1, এত 1 গ্রাম, যেহেতু মোলের হিসেব করছি, গ্রাম পার মোল, গ্রাম পার মোল। বুঝতে পারছি? এটা কত? 16 পার মোল। এটা কত? 12 গ্রাম পার মোল। এটা 44 গ্রাম পার মোল। আর এটা কত? 17 গ্রাম পার মোল। ঠিক আছে? এবার এটা মোল হিসাব করতে পারবো, যেহেতু গ্রামে প্রকাশ করে ফেলছি, তাহলে এবার আমরা বলতে পারবো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত গ্রাম? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত গ্রাম? 1 গ্রাম। মোল এখন 1 গ্রাম। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, গ্রামে প্রকাশ করলে গ্রাম পার মোল দিয়ে দেই। এই যে হাইড্রোজেনের 1 গ্রাম ভর সমান ধরি 1 মোল। বুঝতে পারছি? বা অক্সিজেন 16 গ্রাম, অক্সিজেন 16 গ্রাম, যেহেতু গ্রামে প্রকাশ গ্রাম, অক্সিজেন 16 গ্রাম, বা যদি মোলে নিয়ে যায় তাহলে হলো 16 গ্রাম পার মোল। অর্থাৎ এই 16 গ্রাম অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এই 16 গ্রাম সমান 1 মোল। কার্বন 12 গ্রাম বা 12 গ্রাম পার মোল। এটা সমান কত? 1 মোল। এটা আসলে কি পারমাণবিক, গ্রাম পারমাণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে সবগুলোই দেখো তো পরমাণু, সবগুলোই পরমাণু। অর্থাৎ কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম যা আছে, এর যেটা আপেক্ষিক পারমাণবিক ভর সেটা সমান 1 মোল। বুঝতে পারছি? এবার আসি এই যে আণবিক ভর, অর্থাৎ যৌগ ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে, এই যে 44 গ্রাম পার মোল, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরগুলো যোগ করছি, তাহলে অবশ্যই এটাও গ্রাম। এই যে কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম, এই 44 গ্রাম সমান 1 মোল। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এই যে অ্যামোনিয়া NH3
সমান কত? 17 গ্রাম। 17 গ্রাম। এই যে এই 17 গ্রাম সমান 1 মোল অ্যামোনিয়ার অণু। বুঝতে পারছি? 1 মোল। এবার এখানে একটা কথা আছে, কিছু কিছু একটু উলটপালট করে দাও তোমরা, বা বইয়েও মাঝে মাঝে লেখা আছে, দেখো যে আসলে কি H2O এর ভর কত? এটা থাকবে অণু, তাহলে এটা হিসেব হবে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এটার কত? 1 গুণিত 2 যোগ হলো অক্সিজেনের 16, তাহলে কত? 18। এটাকে প্রকাশ 18, এটা তো তাহলে অবশ্যই গ্রাম। এখন 18 গ্রাম, 18 গ্রাম। এবার পানির অণুর ভর কত? অর্থাৎ H2O পানি, এই অণুর ভর কত? 18 গ্রাম। 18 গ্রাম। এই অণুর ভর কি 18 গ্রাম, নাকি 1 মোল? 1 মোল পানি H2O সমান 18 গ্রাম। কোনটা বলবো বলো তো? কোনটা বলবো? কোনটা বলবো? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, একটু চার্জারটা লাগাই দেই, একটু চার্জারটা লাগাই দেই। এবার ঠিক আছে, যেটা বলছিলাম আর কি, যে পানির অণু H2O অণুর ভর 18 গ্রাম, নাকি 1 মোল পানির ভর 18 গ্রাম? কোনটা বলো তো? কোনটা সঠিক? মানে তুমি কোনটা বলবে? পানির অণুর ভরকে 18 গ্রাম বলবে, নাকি 1 মোল পানির ভর 18 গ্রাম বলবে? কোনটা বলবে বলো? আমরা তো পড়ে আসলাম অণু পরমাণু চোখে দেখা যায় না, অণু পরমাণু চোখে দেখা যায় না, অতি ক্ষুদ্র। তাহলে তো তুমি এখন এই যে পানির অণুর ভর 18 গ্রাম বললা, 18 গ্রাম বললা, 18 গ্রাম, এটা কি চোখে দেখা যায় না? এটা কি চোখে দেখা যায় না বলো তো? এটা কি চোখে দেখা যায় না 18 গ্রাম? হুম, এই যে তুমি অ্যামোনিয়া NH3, যেটা NH3 17 গ্রাম, এটা অ্যামোনিয়ার অণুর ভর কি 17 গ্রাম, নাকি 1 মোল? 1 মোল, 1 মোল, 1 মোল, 1 মোল অ্যামোনিয়া NH3 এর ভর 17 গ্রাম। কোনটা বলবে? অবশ্যই এটা। তুমি যেটাই বলো সমস্যা নেই, তোমার বইয়ে আছে, কিন্তু একটু ডিপেন্ড হইতে বলতে হবে। তোমার ধ্যান ধারণাটা কোন জায়গায় কোনটা বলতেছো সেটা একটু। অণু পরমাণু তুমি চোখে দেখো না, তাহলে এখানে ধরে নাও অ্যামোনিয়া, এই যে একটা পাত্র নিলে, এখানে অ্যামোনিয়া গ্যাস দিলে, অ্যামোনিয়া গ্যাস দেওয়ার পরে এখানে অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া, ওটা অ্যামোনিয়া, ওটা অ্যামোনিয়া, ওটা এরকম, তাই না? কণাগুলো এরকম আর কি। তো এইখানে তো NH3, এটাও তো NH3, তার মধ্যে এটা হলো অণু, সবগুলো তো অণু। ওর মধ্যে যেটা একটা অণুর কি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম, এই যে এটা যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থের ক্ষুদ্র কণাকেই কি বলা হয়? অণু। তো এই এতটুকুর ভর 18 গ্রাম হবে, এই যে যেটা অ্যামোনিয়া, তাহলে এটা কি 17 গ্রাম হবে? এই জন্য একটু মোল কথাটা যখন এইরকম ভরে প্রকাশ করে দেব, তখনই আমরা মোল কথাটা বললে বেশি ভালো হয়।
যে 1 মোল সমান 17 গ্রাম, 1 মোল সমান 17 গ্রাম, বুঝাতে পারছি? 1 মোল সমান 17 গ্রাম, বা 1 মোল পানি সমান কি 18 গ্রাম। আচ্ছা, এর আগে এবার বলে আসলাম যে মোলে মোল মোল, তাই না? এই মোল কথাটা ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো তৈরি করেছিলেন। 1 মোল সমান কোনো পদার্থে, 1 মোল সমান কোনো পদার্থে, 1 মোল হলো 1 মোল হলো কোনো পদার্থের, কোনো পদার্থের যে পরিমাণে, যে পরিমাণে 6.02 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু, আয়ন আয়ন থাকে পদার্থের সেই পরিমাণকে, বা থাকে সেই পরিমাণকে, সেই পরিমাণকে কি 1 মোল বলা হয়, 1 মোল বলা হয়, বুঝাতে পারছি? এবার হলো এই 6.02 ইন্টু 10⁻23, এই কথাটা একটু আদর্শ তাপমাত্রা ও চাপে, বা প্রমাণ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কোনটা বলি বা চাপ কোনটা বলি? 1 ডিগ্রি সেলসিয়াস, সরি কি লিখে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে আদর্শ তাপমাত্রা ধরা হয়, আদর্শ তাপমাত্রা এবং কি আদর্শ চাপ ধরা হয়। বুঝে গেছে? অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও আদর্শ চাপে কোনো পদার্থের এক মৌলে, কোনো পদার্থে এক মৌলে এই যে 6.02 ইন্টু 10⁻23টি অণু থাকে, পরমাণু থাকে, আয়ন থাকে। অণু হলে অণু, পরমাণু হলে পরমাণু বলবো। বুঝে গেছে? কতটি? 6.02 ইন্টু 10⁻23টি। এটা হলো একদম ফিক্সড স্ট্যান্ডার্ড মান এসটিপিতে। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। বুঝতে পারছি? এটা একদম ফিক্সড মান, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো নামে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। বুঝতে পারছি? অর্থাৎ তাহলে ওই আগের কথাতে যাই, যে কার্বন 12 গ্রাম সমান 1 মোল, এদিকে লিখছিলাম CO2 কার্বন সমান কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম সমান 1 মোল। আর কি লিখছিলাম? অ্যামোনিয়া NH3 17 গ্রাম সমান 1 মোল, বা অ্যামোনিয়াম NH4 অ্যামোনিয়াম 14 আর কত 14 আর 4 18 তারা সমান 1 মোল। এখানে কার্বন অক্সিজেন সমান কত? 16 গ্রাম সমান 1 মোল। এটা পরমাণুর ক্ষেত্রে, এটা
অণুর ক্ষেত্রে, এটা অণুর ক্ষেত্রে, এটা পরমাণুর ক্ষেত্রে। অর্থাৎ যেহেতু যেহেতু কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করছি, সেটাকে অন মূল্য ধরছি। তাহলে অণুতে যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরগুলো যোগ করে অণুর ভর পাওয়া গেছে, তাহলে এটা অন মূল্য। এটা কি অণু ক্ষেত্রে, আর এটা কি পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে। অর্থাৎ কার্বন 12 গ্রাম সমান 1 মৌল। এই 1 মৌলে 6.02 ইন্টু 10⁻23টি, যেহেতু এটা পরমাণু, এতটি পরমাণু থাকে, এতটি আয়ন থাকে, এতটি ইলেকট্রন থাকে এটাতে। এটাতে এটা যেহেতু অণু, এটা যেহেতু অণু, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম, 44 গ্রাম সমান 1 মৌল। এই 1 মৌল কার্বন ডাইঅক্সাইডে কতটি 6.02 ইন্টু 10⁻23টি অণু থাকে, এটা অণুর ক্ষেত্রে অণু থাকে। অ্যামোনিয়াতে 17 গ্রাম সমান 1 মৌল। 1 মৌল অ্যামোনিয়া গ্যাসে 6.02 ইন্টু 10⁻23টি অণু থাকে, এতটি অণু থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে হিসাব নিকাশে আসি। একটু হিসাব নিকাশে আসি। মোল সম্পর্কিত অনেক কিছু কি বলে ফেললাম। ও এখানে আরেকটু কথা না বললেই নয়, যেটা স্টুডেন্টের প্রশ্ন আসে যে বারবার আমি খালি গ্রামে প্রকাশ করতেছি, কেন আমি কেজিতে নিলাম না কেন, বা মিলিগ্রামে, ওর থেকে ছোট তো আছে, মিলিগ্রামে কেন নিলাম না, মাইক্রোগ্রামে কেন নিলাম, ন্যানোগ্রামে কেন নিলাম না, তাই না প্রশ্ন? এটা একটা প্রশ্ন। কেন আমি গ্রামে নেব, কেন কেজিতে নিব না, কেন মিলিগ্রামে, ওর থেকে ছোটটা নিব না, কেন আমি গ্রামে নেব? প্রশ্ন যে কেন আমি গ্রামে নেব, কেন কেজিতে নিলাম না, বা কেন ওর থেকে ছোটগুলোতে নিলাম না? আচ্ছা, যদি এই যে অক্সিজেন সমান 16 গ্রাম, এগুলো বা অন্য কিছু হিসাব নিকাশ, এগুলো তো অবশ্যই কোনো যন্ত্রে মাপতে হবে, তাই না? অবশ্যই কোনো যন্ত্রে মাপতে হবে, সেটা মানুষের তৈরি যন্ত্র, মানুষই তো তৈরি করবে। তাহলে এই মানুষের তৈরি যন্ত্রে তুমি 100% শিওর অ্যান্সার এটা পাবে আর কি, একদম শিওর যে একদম 16 গ্রাম বা 18 কেজি হয়েছে বা গ্রাম হয়েছে, বলতে পারবে? কিছু তো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, হ্যাঁ ঠিক, ওটার জন্যে কেজি, গ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, এটা একটু এইরকম করে লাগে আর কি। আচ্ছা, মাইক্রোগ্রাম কেন নিলাম না? ধরে নাও এটা একটা যন্ত্র, বা আরেকটু বলি, যে তোমরা দোকানে চিপসের প্যাকেট কিনোনি, দোকানে চিপসের প্যাকেট অনেক কিছুর আছে, ওখানে তুমি দেখলো তো যে লেখা থাকে নিট ওজন লেখা থাকে হলো 20 গ্রাম বা 20 প্লাস মাইনাস 0.1%, প্লাস মাইনাস 20 প্লাস মাইনাস 0.1% গ্রাম। কেন এই যে এটা দেওয়ার মানেটা কি? অর্থাৎ ওরা এই যে এই মানটা, এটা সম্বন্ধে ওরা
অনিশ্চিত মান। অর্থাৎ এই যে চিপসের প্যাকেটটা 20 অন হতে পারে, বা এই দিকে 19 পয়েন্ট কত 99 হতে পারে, এত হতে পারে। এই মানটা তার কি বুঝতে পারছে? তাহলে এই যে যদি কেজি নেই, সাপোজ আমি ধরে নিলাম কার্বন ডাইঅক্সাইড সমান 44 কেজি, তাহলে আমরা যারা ল্যাবে যারা করি আর কি, তাদেরকে পরীক্ষার জন্য কি করতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড যদি টেস্ট করি, তাহলে এই যে 44 কেজি এটা কি বহন করে নেওয়া সম্ভব বা ওখানে? তাহলে তো এই ল্যাবে যাই আমাদেরকে একটা বস্তা ঘাড়ে নিতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড 44 কেজি বস্তা ঘাড়ে করে নিয়ে বেড়াতে পারবো? বলো তো সম্ভব? এটা কি আজও সম্ভব? হ্যাঁ। আচ্ছা, যদি গ্রাম না নিয়ে যদি মিলিগ্রামে নেই, যদি মিলিগ্রামে নেই, তাহলে কি সমস্যা? আচ্ছা, এই যে এই মেশিনটা, এমন আমরা একটা মেশিন নির্বাচন করব যে মেশিনে এই যে ত্রুটির মানটা খুব কম দেয়, সেই মেশিনে আমরা মাপবো, কারণ ভালো মেশিন দিয়ে তো মাপার চেষ্টা করি, তাই না? তাহলে ধরে নাও এই মেশিনের ত্রুটি 0.001%, 1%। তাহলে তুমি এত গ্রাম মাপবে, বোঝা গেছে? এই গ্রাম মাপলে ত্রুটি কত আর 100তে কত হিসাব করো তো দেখি। আর একটা 0.100 মাপবে, এত মিলিগ্রাম মাপবে। দেখো তো কত হয় যদি আমরা এটা হিসাব করি, যে 1.00 এততে ত্রুটি কত, এই যে এটা 0.001, একে কত 0.001 ভাগ কত 1, এবং 100তে কত, তাহলে কত গুণন 100। দেখো তো কত হয়, দেখবে 0.1 আসতেছে। আর যদি এটা দিয়ে করো, তাহলে এটাতে ত্রুটি, এটাতে ত্রুটি কত, এটা 0.001, আর একে কত 0.001 ভাগ 0.001, আর 100তে কত গুণ 100 দাও, তাহলে কত আসবে? এটা কি মিলিগ্রাম, তাহলে এটাতে কত আসবে? সোজা 1.00%। দেখো তো, তখন 0.1% আর এখন 1%। এটাতে ছোটটা নিয়ে মিলিগ্রাম নিয়ে ত্রুটি বেশি বের হচ্ছে না, এটাতে নিয়ে ত্রুটি বেশি বের হচ্ছে না, আর এই যে গ্রাম এটা নিয়ে 0.1%। তাহলে এবার তুমি বলো যে কেজিতে নিব নাকি গ্রামে নিব নাকি মিলিগ্রাম, মানে ছোটগুলো নেব? কেজিতে নিলে একদম ভার বহন করা কঠিন হয়ে যাচ্ছে। যদি ছোটটা নেই তাহলে কি হচ্ছে, ত্রুটির মানটা, এই যে অনিশ্চিত মানটা, হেরফেরটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা কি এমন একটা স্ট্যান্ডার্ড মানটা নিব যেটা দিয়ে কি ত্রুটি কম আসবে, সেই মানটা কি গ্রাম, এই জন্যে আমরা কি করব, এই হিসাবগুলো গ্রামে করা হয়, গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এবার চলো
একটু হিসাব নিকাশ করি, বললাম না এই মৌলের ধারণা এত বড়, মানে আলোচনা করে শেষ করতে পারবে না, এই জন্য এটাতে একটু বেশি কথা বললাম। চলো এবার তাহলে একটু হিসাব করি, তাই না? ধরে নাও দেওয়া আছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে NaCl কত গ্রাম NaCl সোডিয়াম ক্লোরাইড আছে, বুঝতে পারছি? এত গ্রামে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, বা কত কত গ্রাম না কত মোল, গ্রাম কেন দিলাম, কত মোল, যদি আমরা হিসাব করছি মোলে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ভর কত, 23 যোগ ক্লোরিন 35.5, 35.5, তাহলে কত 58, 58.5, তাহলে 58.5 সমান অনমূল্য, 58.5 সমান কি অনমূল্য, 58.5 গ্রাম সমান অনমোল। অতএব 1 গ্রাম সমান কত, অন ভাগ 58.5 মোল, অতএব 10 গ্রাম। 10 গ্রাম সমান কত, অন গুণিত 10 ইন্টু 58.5 মোল, বুঝতে পারছি? আচ্ছা, বা যদি সূত্রের মাধ্যমে করতে যাও, এই যে মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের n দিয়ে, তাহলে n মোল, ডব্লিউ সমান বড় হাতের m, এটা বড় হাতের m, ডাবল হলো এই যে দ্রব্যের ভর, আর এই যে এটা হলো আণবিক ভর, আর এটা কি মোল সংখ্যা, তাহলে এটা কত ডাবলু, এই যে 10, আর এই যে m আণবিক ভর কত, 58.5, বুঝতে পারছি? তাহলে কি মোল সংখ্যা চলে আসবে, ঠিক আছে? তাহলে কি মোল সংখ্যা চলে আসবে। এবার অনুপরমাণুগুলো একটু করি, করি। কত দেই, 6.00 ইন্টু 10⁻90 হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা কত, তাহলে চাইছে কি মোল সংখ্যা, তাই না? হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, ভর 1 গ্রাম, আপেক্ষিক পারমাণবিক ভর কত 1, এটা গ্রাম প্রকাশ করলে গ্রাম, বা যদি মোলে প্রকাশ করি তাহলে গ্রাম পার মোল লিখি, তাহলে কত সমান 1 মোল, হাইড্রোজেন 1 গ্রাম সমান কত 1 মোল, বুঝে গেছে? তাহলে যেহেতু পরমাণুর সংখ্যা বলছে, এবার এক মৌলে পরমাণুর সংখ্যা কত, এক মৌলে পরমাণুর সংখ্যা
6.02 ইন্টু 10⁻23 এতটি কি, এতটি যেহেতু পরমাণু, এতটি পরমাণু থাকে, 1 মোলে এতটি পরমাণু থাকে, এতটি কি পরমাণু থাকে। তাহলে যেহেতু মোল সংখ্যা চাইছে, তাহলে মোল সংখ্যাটা ডান দিকে রাখবো। 6.02 ইন্টু 10⁻23 পরমাণু, পরমাণু সমান কত, 1 মোল, 1 মোল, 1 মোল। অতএব একটি পরমাণু, একটি পরমাণু সমান 1 ভাগ 6.02, 6.02 ইন্টু 10⁻23 মোল, তাই না? অতএব এতটি পরমাণুতে 6.00 ইন্টু 10⁻19টি, 19টি পরমাণু, তাহলে কত, 6.00 ইন্টু 10⁻19 ভাগ হলো 6.02 ইন্টু 10⁻23 এত মোল। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আর যদি সূত্রের মাধ্যমে করতে যাও তাহলে কি, n হলো মোল সংখ্যা, n হলো কি মোল সংখ্যা, n সমান মোল সংখ্যা সমান পরমাণুর সংখ্যা বড় হাতের n ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা বড় হাতের n দিয়ে প্রকাশ করা হয় অফ অ্যাভোগাড্রো। বুঝতে পারছি? তাহলে n এই যে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত, 6.00 ইন্টু 10⁻19 ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23। তাহলে দেখো তো এটা আর এটা একে আসলো না, একে আসলো না? আচ্ছা, তাহলে এই যে একটা সূত্র, এই যে একটা ঐকিক নিয়মও দেখে দিলাম, দুটাই দেখে দিলাম, দুটাই দেখে দিলাম। আচ্ছা, এবার তাহলে মোল সংখ্যা, মোল, এই ধারণাটা শেষ হলো, এই ধারণাটা এতক্ষণে শেষ হলো। এবার মোলার আয়তন অর্থাৎ গ্যাসের মোলার আয়তন নির্ণয় করব। এবার গ্যাসের মোলার আয়তন নির্ণয় করব। এবার গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন কাকে বলে? গ্যাসের মোলার আয়তন কাকে বলে, তাই না? এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, এটা শুধুমাত্র কি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। বুঝতে পারছি? এটা যেন মনে থাকে, এটা শুধু গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন আদর্শ তাপমাত্রা ও চাপে, আচ্ছা এটা নাই বলি, অন মৌল গ্যাস, অন মৌল গ্যাস যে আয়তন দখল করে, যে আয়তন দখল করে, দখল করে তাকে মোলার গ্যাস আয়তন, মোলার আয়তন বলে, অর্থাৎ গ্যাসের মোলার আয়তন, এটা গ্যাসের মোলার আয়তন বলে, মোলার আয়তন বলে। এবার অনমূল গ্যাস, অনমূল গ্যাস যেমন অক্সিজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা বারবার বুঝাই আসতেছি, কার্বন ডাইঅক্সাইড সমান গ্যাস, যেমন কত 44, ভর কত 44, এবার গ্রামে প্রবেশ করলে 44 গ্রাম,
যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরগুলো যোগ করছি, তাহলে গ্রাম। এই 44 গ্রাম, যেহেতু এটা কিন্তু অণু, তাহলে 44 গ্রাম, বুঝেছে? 44 গ্রাম সমান কত? 1 মোল। বুঝতে পারছি? 1 মোল সমান কি? কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম ভর, 1 মোল। আচ্ছা, এই 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস যে আয়তন দখল করে, এবার এই 1 মোল গ্যাস মানে এই যে 44 গ্রামটা কতটুকু জায়গা দখল করবে? অ্যামোনিয়াটা NH3 17 গ্রাম, এটা সমান 1 মোল। এই যে এই 17 গ্রাম, এই 44 গ্রাম, 1 মোল 1 মোল, এটা আয়তন কত হবে? এটার আয়তন কত? আদর্শ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপিতে আদর্শ তাপমাত্রা ও চাপে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে সকল গ্যাস আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাস এই 22.4 লিটার আয়তন কি করে? দখল করে। বুঝাতে পারছি? কত? 22.4 লিটার। যখন আয়তন বলবে আদর্শ তাপমাত্রা ও চাপে, তখন 22.4 লিটার। এটা একদম যেন মনে থাকে, এসটিপি ফিক্সড মান, এটা ফিক্সড স্ট্যান্ডার্ড মান। এবার তাহলে একটু এতে যাই, হিসাব নিকাশে যাই, প্রশ্ন দেওয়া আছে, এসটিপিতে একটি হিলিয়াম গ্যাসের বেলুনের আয়তন 200 ml। এসটিপিতে একটি হিলিয়াম গ্যাসের বেলুনের আয়তন কত? 200 মিলিলিটার। 200 মিলিলিটার দেখছি, 200 মিলিলিটার। ওই বেলুনের হিলিয়াম এর মোল সংখ্যা কত? ওই বেলুনের হিলিয়াম এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? আয়তন অবশ্যই লিটারে হতে হবে। আয়তন, এই যে আয়তন ভি, অবশ্যই কি লিটারে হতে হবে, হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা, যেহেতু এখানে আয়তন বলছে, তাহলে হিলিয়াম সমান কত? 4 গ্রাম, তাই না? অর্থাৎ 1 মোল। যদি এখানে ধরি, মানে আয়তন ধরি, তাহলে কত? স্ট্যান্ডার্ড মান 22.4 লিটার। 22.4 লিটার, 6.02 × 10⁻23টি অণু বা পরমাণু, তাই না? তাহলে
22.4 লিটার 4 গ্রাম। তাহলে এখানে এবার যেহেতু মোল সংখ্যা বলছে আর আয়তন বলছে, 22.4 লিটার হিলিয়াম গ্যাস সমান 1 মোল। অতএব 1 লিটার হিলিয়াম গ্যাস সমান 1 ভাগ 22.4। অতএব এই যে 200 মিলিলিটার মিলিলিটার। এবার এটাকে কি করতে হবে? লিটারে করতে হবে। লিটারে করলে কি হবে? মিলিলিটার থেকে লিটারে করলে কত? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কত? 3টে শূন্য, 1 2 3, অর্থাৎ এখানে 0.2 লিটার। তাহলে মানে কি 0.2 লিটার হিলিয়াম গ্যাস সমান এখানে দিয়ে দিই 2। বুঝতে পারছি? যা আইবে তাই। এবার যদি তুমি সূত্রে করতে যাও মোল সংখ্যা নির্ণয়, এটা কি হচ্ছে? মোল সংখ্যা নির্ণয়। এবার যদি তুমি সূত্রে করতে যাও মোল সংখ্যা নির্ণয়, এম সমান ভি অবশ্যই লিটারে হতে হবে, আর নিচে আয়তন 22.4 লিটার পার মোল। হ্যাঁ, তাহলে কত? ভি এই যে 200.2 আর নিচে 22.4। বুঝতে পারছি? এত মোল, এত মোল। ঠিক আছে? তাহলে কি মোলার আয়তনও শেষ, মোলের ধারণা শেষ। এবার আইব মোলার দ্রবণ। এবার আইব কি? মোলার দ্রবণ। মোলার আয়তনও শেষ, এবার আইব মোলার দ্রবণ, তাই না? মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোলের সংখ্যা, মোলার দ্রবণ। মোলার দ্রবণ, চলো এটা শিখে একটু। দ্রবণ কি জিনিস বোঝো তো? দ্রবণ দ্রবণ কি জিনিস বোঝো তো? দ্রবণ, দ্রবণ, দ্রবণে কি কি থাকে? দ্রবণে কি কি থাকে? দ্রবণে কি কি থাকে? দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ থাকে দ্রব প্লাস দ্রাবক। এবার দ্রবকে আর দ্রাবককে, দ্রবকে দ্রাবককে। দ্রব হচ্ছে যে মিশ্রিত হয়, যে মিশ্রিত হয়, যেমন চিনি, লবণ এগুলো। আর দ্রাবককে যে মিশ্রিত করে, অর্থাৎ পানি। দুটাই মিলে কি দ্রবণ তৈরি হয়। দুটাই মিলে কি দ্রবণ তৈরি হয়। এবার মোলার দ্রবণ কি? এবার মোলার দ্রবণ কি? এবার হলো মোলার দ্রবণ কি লিখে ফেলি। মোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি লিটার বা 1 লিটার দ্রবণে
দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যা দ্রব, অর্থাৎ কতটুকু দ্রবীভূত হলো দ্রব, দ্রবটা কতটুকু দ্রবীভূত হলো সেই সংখ্যাটা, সেই মোল সংখ্যাটা, এটাকে কি বলা হয়? মোলার দ্রবণ সংখ্যাকে মোলার দ্রবণ বলা হয়, মোলার দ্রবণ বলে। বুঝতে পারছি? এবার মোলার দ্রবণ, এগুলো বোঝার আগে কি মোলারিটি বুঝতে হবে। মোলারিটি একটা রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে, একটা রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে ওই দ্রবণে যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে, যে পদার্থটা কি দ্রবীভূত হচ্ছে, সে দ্রব্যের মোল সংখ্যা কত, সে দ্রব্যের মোল সংখ্যা কত, সেটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ওই দ্রবণের মোলারিটি। বুঝতে পারিনি? মোলারিটি কাকে বলে লিখে দিই। মোলারিটি রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে যে পদার্থটা, একদম সাধারণ ভাষায় লিখে দিচ্ছি, যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হচ্ছে, যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে সেই পদার্থের দ্রবীভূত মোল সংখ্যা, মোল সংখ্যায়, দ্রবীভূত মোল সংখ্যাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ওই দ্রবণের কি মোলারিটি, মোলারিটি। বুঝতে পারছি? মোলারিটি, ওই দ্রবণের মোলারিটি। এবার মোলারিটি বের করার একটা সহজ সূত্র আছে। ডব্লিউ গুণন 1000 ভাগ বড় হাতের এম, এটা এম ভি। বুঝতে পারছি? ভি অবশ্যই মিলিলিটারে হতে হবে, আয়তনটা এই যেহেতু আয়তন মিলিলিটারে হতে হবে। আর এর আগেরটা গ্যাসের মোলার আয়তন, ওখানে কি হতে হবে মনে আছে? লিটারে, আর এখানে মিলিলিটারে হতে হবে। এবার যদি প্রশ্ন করে এই সূত্রটা কোথা থেকে আসলো, তাহলে আবার অনেক বড়। সেটা প্রশ্ন করার আগে যে এই সূত্রটা দিয়ে কিভাবে অঙ্ক করা যায়, এই সূত্রটা দিয়ে কিভাবে কি অঙ্ক করা যায়, তাই না? এবার এটা হলো কি দ্রবের ভর, এটা কি, এটা কি আণবিক ভর, এটা হলো কি আণবিক ভর, বি ভর, আর এটা তো আয়তন, এটা কি আয়তন, আর এটা হলো এস হলো মোলারিটি, মোলারিটি। এস হলো কি মোলারিটি। তাহলে এবার একটা অঙ্ক করা যাক, তাই না? এবার একটা কি অঙ্ক করা যাক, এবার একটা কি অঙ্ক করা যাক।
ভর। এবার একটা অঙ্ক করা যাক। ধরে নাও দিয়েছে হলো 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবিত আছে, দ্রবণে মোলারিটি কত? আচ্ছা 4.9। আচ্ছা 500 মিলিলিটার সালফিউরিক, 500 মিলিলিটার সালফিউরিক H2SO সালফিউরিক অ্যাসিড দ্রবণে মানে 4.9 গ্রাম H2SO সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তো আছে দ্রবণের মোলারিটি কত? রিটি কত? দ্রবণের মোলারিটি কত? দ্রবণে কি মোলারিটি কত? তাহলে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা কি সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, তাহলে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা কত? মোলারিটি বা ঘনমাত্রা কত? এবার তাহলে আমাদের কি করতে হবে? অঙ্কটা সমাধান করতে হবে। এখানে আয়তন মিলিলিটার, লিটার আয়তন, তাই না? আয়তন পরিমাপের একক কি? লিটার। তাহলে এখানে এটা কিসের মান? ভি এর মান, ভি এর মান। এবার এই যে এখান থেকে কি আণবিক ভর পাবো না? আণবিক ভর, আণবিক সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? হাইড্রোজেন অন গণিত হলো 2 যোগ সালফার কত? 16 দুগুণে 32 যোগ অক্সিজেন কত? 16। অক্সিজেন হলো 16, কিন্তু আছে কয়টা? 4টা, 4 16 64। তাহলে কত হবে? 4 আর 6 8, 4 আর 2 6 আর 2 8, আর 6 আর 3 9, 98। সরি কি হলো? 98 হবে। হ্যাঁ ঠিক আছে, 6 আর 3 9, 98 গ্রাম। এটা হলো আণবিক ভর। এটা হলো কি? আণবিক ভর। এবার ডব্লু, দ্রবের ভর কত? এই যে এত দ্রব মিশ্রিত আছে, তাহলে এটা হলো ডব্লু। এটা হলো কি? ডব্লু। তাহলে এবার মোলারিটি বের করি। এস ডব্লু 4.9 গুণন 1000 ভাগ এম, আণবিক ভর কত? 98 গণিত আয়তন হলো 500। যা আসবে তাই, বুঝতে পারছি? তাহলে আজকের মতো ক্লাস কি এখানে শেষ, দ্রবণ শেষ। ও এখানে কিছু কথা আছে, তাই না? এখানে এই যে পড়াগুলো, যে যদি দ্রব্য বেশি হয় তাহলে বেশি ঘনীভূত হবে, যদি দ্রব্যটা কম পরিমাণে মিশ্রিত হয় তাহলে হালকা। তাহলে কি হালকা? অর্থাৎ এই যে এখানে সেমিমোলার, মোলার, ডেসিমোলার, এগুলো একটু পড়ে নিও। বুঝতে পারছি? একদম সুন্দর মতো 1 2 3 তিনটা টপিক, তার মধ্যে একটু কথা বলছি বেশি এটাতে, বাকিগুলো অল্প। তো আজকের মতো কি এখানে, এরপরের গুলো সিরিয়ালি করে দেবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।